সময়ের আলাদিন, জাবিন ফুরকান, পর্ব সংখ্যা 41। সাইবান আলাদিন ছেলেটা যেন আস্ত একটা রহস্যের বাক্স, অদ্ভুত দূরে এক গোলক দাদা, যাকে এই নাম যত সমাধান করতে চায় তত নতুন নতুন দাদার মায়ায় জড়িয়ে যায়। যখনই মনে হয় ব্যাস এইটুকুই, এর বেশি অন্য সাধারণ হওয়া সম্ভব নয়, তখনই সাইবান এমন কিছু করে বসে যে ইনাম অত্যাচার্য হয়ে বাধ্য হয়। এই ছেলেটার লিমিট কতটুকু জানা নেই রমণীর। গিজার বসানোর কারণে পানিটা উষ্ণ, রাতের বেলায় শরীর শুয়ে যেতেই কেমন আরাম বোধ হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাক বেচা হয়ে রাত্রির সকল ক্লান্তি ধুয়ে মুছে ফেলছে ইরাম। লেকের ধারে স্ট্রিট লাইটের নিচে স্বামীর বলে যাওয়া কথাগুলো বারবার তার কানে বেঁচে চলেছে। আমি কোনো ডিল চাই না, আমার শুধু আপনাকে আর পুটলাকেই চাই। ছেলেটার প্রতি কোনো কালেই কোনো প্রত্যাশা রাখেনি ইরাম, অথচ সে তার প্রত্যাশাকে দুমড়ে মুচড়ে বুড়ো আঙ্গুল দেখেই উঠিয়ে গিয়েছে সব কিছুর ঊর্ধ্বে। একজন যুবকের পক্ষে কি অদসম্ভব এভাবে চিন্তা ভাবনা করা? একজন ডিভোর্সে নারী, বয়সে বড়, অন্য এক পুরুষের ঐশ্বরাত জাত সন্তান, এত কিছু মেনে নিয়ে কি সত্যি সব কিছুরকে নিজস্ব বলে আপন করে নেওয়া যায়? ইরাম যে সংখ্যা এত মাস বুকে এসেছে, সেই সংখ্যাগুলো সাইবানের আবেদনে কেমন যেন ফিকে হয়ে যায়। হ্যাঁ, ছেলেরা বুলের ঊর্ধ্বে নয়, যেমন নয় ইরাম নিজেও, কিন্তু সে তো নিজের ভুলগুলোকে কোনোদিন যথাযথ ধরে বসে থাকেনি। তথাকথিত মেলিগো ছেলেটার চালচলনে কোনোদিনই প্রকাশ পায়নি, অথচ ইরাম তো সেই হিসাবে নিজের ভুলগুলোকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরে কি ছেলেটা সারাদিন কোনো কিছু পিছিয়ে গিয়েছে? বরং ইরাম 2 পা পেছালে সাইবান 4 পা এগিয়ে এসেছে। উষ্ণ পানি ইরামের ত্বক শুয়ে গেল, শ্যামলা ত্বকে লালচে বরণ ফুটল। শুধু শরীর নয়, আজ উষ্ণতা শুয়েছে তার অন্তরকে। জীবনকে আরও একবার নতুন রঙে রাঙাতে ইচ্ছে হচ্ছে। খুব কি ভুল হবে যদি আরেকবার বিশ্বাস করা যায়? এক যুবক তার প্রতিজ্ঞার চির ধরিয়ে ফেলেছে, বাদ বাসানোর অনুভূতিগুলোকে কেমন জোয়ারে পরিণত হয়েছে। এই তাণ্ডব ইরামের মনে দুর্গ নাড়িয়ে ফেলেছে। হে স্বভাবে সে বেপরোয়া, অপ্রতিরুদ্ধ জেনজি, তবে নিজের পরিবারের ক্ষেত্রে দুর্দমনীয় হিমালয়, যে ইরামকে অবধি দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে আজ। অতি সূক্ষ্ম এক হাসি শুয়ে গেল রমণীর টুটে। চোখ বুঝে উষ্ণ পানির বিচরণ অনুভব করলো সে প্রাণ ভরে। বেঁচে টুটে বিড়বিড় করলো আপন মনে, আমার আবার আলাদিন। গোসল শেষে সুতি কাপড়ের এমব্রয়ডারি করা একটি গোলজামা পরল ইরাম। এগুলো নতুন কেনা, গত মাসে সামিয়া আর সারিকার সাথে শপিংয়ে যাওয়া হয়েছিল, তখন তার খালা ওরফে শাশুড়ি কিনে দিয়েছে। বেশ আরাম আছে এগুলোতে। চুল মুছতে মুছতে বাথরুমের বাইরে বেরোলো সে। সামনের দৃষ্টিটি তাকে মুগ্ধতায় গ্রাস করলো বিনা কারণেই। বিছানায় আরামে ঘুমাচ্ছে ইজান। সে আসার পর খানিকটা খাওয়া দাওয়াতেই কাদা হয়ে গেছে একবারে। দুনিয়ায় কোনো হুঁশ নেই নিদ্রার জন্য। ছোটো ছোটো হাত দুখানা মুখের দুপাশে মুট করে রাখা। ইরাম গোসল করতে যাওয়ার সময় ডেকে যায়নি ইজানকে, অথচ এখন একটি পাতলা চাদর দিয়ে ছোট্ট শরীরটা ঢাকা। কাজটা কার বুঝতে কিছুই বাকি রইল না ইরামের। বুক ভরে উঠল তার তৃপ্তিতে। যার জন্য এত কিছু, এত সংগ্রাম, এত লড়াই, সেই ছোট্ট মানুষটাই ভালো আছে। এর থেকে বেশি কিছু কোনোদিনও ইরাম চাওয়াই ছিল না। তোয়াল রেখে ঘুরে তাকালো সে। রুমের সাথে লাগোয়া বারান্দা আছে একটা, সেই বারান্দার দরজা খোলা। সেখান দিয়ে দেখা যাচ্ছে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ইরামের আগেই গোসল সেরেছে সে। একটা ডুলা হাফ হাতা শার্ট আর ট্রাউজার পরনে। শার্টের বুকের দিক থেকে বোতামগুলো খোলা, গলায় ঝুলতে থাকা একটা সিলভার চেন চকচক করছে। চুলগুলো এখনো আধ ভেজা, তাকিয়ে আছে সুদূর আকাশপানে। বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে, তাকে দেখাচ্ছে কোনো শিল্পীর হাতে গড়া সুনিপুণ এক ভাস্কর্যের মতন। ইরাম তাকিয়ে রইল অনেকটা সময়, অতঃপর পায়ে পায়ে এগিয়ে গেল বারান্দার ভেতর। দাঁড়ালো সাইবানের পাশে। আকাশে কি দেখছো? নরম গলায় শুধালো ইরান। সাইবান তার দিকে তাকালো না, আকাশের দিকেই দৃষ্টি রেখে উত্তর দিল, তারা গুনছি। তারা গুনে শেষ করা যায় না। যতদিন আপনি জবাব দেবেন ততদিন শেষ হয়ে যাবে। ইরাম মাথা ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো। কী জবাব চাও তুমি? সেটা আপনি বুঝে নিন। বুকে দুবাহু বেঁধে স্বামীকে অপদাস্তকময় পর্যবেক্ষণ করলো সে। সাইবানের নয়নজোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাচ্ছে আকাশ ছড়িয়ে থাকা অগণিত তারাদের। তার কালো চোখের মাঝে অসীম সৌন্দর্য নিয়ে প্রতিফলন ঘটেছে সেসবের। যেন তারা আকাশে নয়, বরং সাইবানের চোখে ফুটেছে। ইরাম নরম গলায় বলল, তুমি বাস্তব সম্পর্ক চাও, আমাদের ভবিষ্যৎ চাও। সবই শুনলাম এবং বুঝলাম, কিন্তু আমার মনে হয় না তোমার ধারণায়
আছে তুমি কি চাইছো? এবার সাইবান চোখ ঘুরিয়ে তাকালো। ইরামের মুখে ঘোরাফেরা করে টুটের উপর থামলো তা 1 সেকেন্ডের জন্য। পরক্ষণেই আবার চকিত চোখে উঠে এলো, নয়নে নয়নে মেলালো। আমি না বুঝিয়ে জেদ করছি তাই মনে হয় আপনার? ইরাম মাথা দুলালো, একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, তুমি জেদ করছো না, তোমার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি বুঝতে পারছো না জীবনটা অনেক বড়। আজ বর্তমান একরকম, কাল সেটা নাও থাকতে পারে। মানুষের মন পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না, সেখানে বছরের পর বছর ধরে একসঙ্গে চলাটা কঠিন। চোখ তুলে স্বামীর গভীর দৃষ্টির মাঝে সরাসরি তাকালো ইরাম, বলল, তোমার আর আমার জন্য সেটা আরও কঠিন, কারণ আমাদের বয়সের বিভেদ। আর 5টা সাধারণ দম্পতির সঙ্গে নিজেদের তুলনা করাটা কঠিন। তুমি ভবিষ্যতে আরও ম্যাচুর হবে, তোমার চিন্তাধারায় পরিবর্তন আসবে, এটা জাগতিক নিয়ম, দোষের কিছু নয়। একটি ডুব গিলল ইরাম, তার কণ্ঠস্বর অনেকখানি মিগিয়ে এলো। আর কিছু বছর পর আমার চুল পাক ধরবে, শরীর ভেঙে যাবে, চেহারার জেল্লা কমে যাবে, তখনও কি তোমার আমাকে মনে ধরবে? গাঢ় নীরবতা। রেলিংয়ের উপর হাত চেপে বসলো ইরামের। বাতাসের প্রবাহ এসে এলোমেলো করে দিয়ে গেল তার হালকা ভেজা চুলগুলো। মিনিট খানিক নৈশব্দ রাজ করলো। অতঃপর অতি ধীরে তার কাছে সরে দাঁড়ালো সাইবান। রেলিংয়ের উপর রাখা হাত উপর নিজের বিশাল হাতটা রাখলো। সব শীতলতা যেন তৎক্ষণাৎ দুর্বৃত্ত হয়ে গেল। ইরাম টের পেল উষ্ণতার আচ্ছাদন। সূক্ষ্ম হাসলো সাইবান। আমার কাছে টাইম মেশিন থাকলে আমি সবার প্রথমে কী করতাম জানেন? কানের কাছে গভীর কণ্ঠটা বাজল বদলি। রমণী এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলো, তবুও শুধালো, কী করতে? অতীতে গিয়ে সেই সময়টা আপনাকে দেখতাম যখন আপনি একজন নারী থেকে একজন মা হয়ে উঠেছিলেন। পাশ থেকে সরে পিছনে দাঁড়ালো সাইবান। ইরহামের কাঁধে মাথা টেকালো, জড়িয়ে ধরে একটি হাত রাখলো অর্ধাঙ্গিনীর অদরের মাঝে। পুটলা যখন এখানটায় বসবাস করত তখন আপনাকে কেমন লাগতো দেখার ইচ্ছা আমার আমি তো মিটবে না। একটু থেমে সে যোগ করলো, আপনার ফুলা পেট, বাড়ি শরীর, কিটকিটে মেজাজ, বাচ্চামো ব্যবহার, চামড়ার স্ট্রেচ মার্কস দেখার জন্য যে কোনো কিছু সৌদা করতে পারে। তার কাছে আপনার পাকা চুল গলিত জ্যোৎস্না। ইরাম নির্বাক হয়ে রইল। কেমন অনুভূতি হচ্ছে তা ব্যাখ্যা করাটা মুশকিল। বুকের ভেতর জ্বর উঠেছে, যে জ্বর এত সহজে দমবে না আজ। অভ্যন্তরের যে সত্তাটাকে ইরাম বন্দি করে রেখেছে, আজ সে দুয়ারে কড়া নেড়ে স্বাধীনতা চাইছে। আর কত দূরত্বর, আর কত লুকোচুরি। একটুখানি ভালোভাবে বাঁচার অধিকার কি তার নেই? টালমাত্তাল এই দুলছলের মাঝেই তার কানে বেশি এলো, আপনার প্রতি রূপী এই অদমের চোখে প্রবল আকর্ষণীয় ইরাম। এ যেন এক নিগুড় আহ্বান। হাজার চাওয়া সত্ত্বেও এই আহ্বানের সামনে নিজেকে রাখা গেল না। কাপা কাপা একটি হাত ইরাম নিজের অদরে চেপে বসা পুরুষালী হাতটার উপর রাখলো। আঙ্গুলগুলো জড়িয়ে গেল তার নরম আঙ্গুলের বাজে বাজে। আলাদিন ডাকের বিপরীতে যখন উত্তরটা বেশি এলো, তখন সাইবান খুব মধুর অনুভূতি হলো। নিজেকে স্বাধীনতা দিল সে, এলিয়ে দিল শরীরটাকে স্বামীর বুকের বিপরীতে। সাইবান আরও শক্তভাবে তাকে জড়িয়ে কাছে টেনে নিল, গাড়ে মুখ গুজল। সদ্য গোসল ছেড়ে আসায় ইরামের শরীরে শীতল সবাটুকু তাকে মাতুয়ারা করে দিচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বড্ড কষ্ট হচ্ছে। ইরাম আকাশের তারাদের দিকে চেয়ে বলল, একটা সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। যেখানে বিশ্বাস বাস, সেখানেই নিষিদ্ধ সর্বনাশ। আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি জানি না, তবে তুমি আমার জীবনে এমন কিছু সত্য জানো যার সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তির ধারণা নেই। ইউ নো মাই ডার্কেস্ট সিক্রেট, মাই ডার্কেস্ট পার্টস। কিন্তু সেই হিসাবে আমি তোমার সম্পর্কে কতটুকু জানি? সাইবান থমকালো, মুখ তুলে খানিকটা বিস্ময় নিয়ে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার আঙুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজেদের মেলানো হাত দুটো দেখতে দেখতে বলল, যদি তুমি আমাদের মাঝে সত্য চাও তবে তোমাকেও সত্য হতে হবে। আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করো কি না। যদি মনে হয় এক বিন্দু হলেও করো, তাহলে তোমাকে বুঝতে আমাকে একটুখানি সাহায্য করো, কেমন? সাইবানের আঙ্গুলগুলো ইরামের আঙ্গুলের মাঝে এতটা জুড়ে চেপে বসলো যে রমণী এবার রীতিমতো ব্যথা পেল, তবুও নিজের হাত সরিয়ে নিল না। স্বামীকে সময় দিল। সাইবানের চেহারা শক্ত হয়ে গিয়েছে, চোখ জোড়া থেকে নমনীয়তা বা বিদায় নিয়ে কেমন বিষণ্ণতা বর করেছে। অবশেষে ঝুঁকে ইরামের কাঁধে কপাল টেকালো সে। একটু দীর্ঘশ্বাস ফেলল। আপনি কবে থেকে জানেন? তার কণ্ঠটা হালকা বাঙ্গা শোনালো। ইরাম জবাব দিল, আমি জানি না, তোমার কাছ থেকে জানতে চাই। তুমি বললে তবেই আমি জানবো। কিছুক্ষণ নীরব হয়ে থাকলো সাইবান। ইরাম ভাবল কোনো প্রতিক্রিয়া আসবে না। হয়তো সে অতটা কাছাকাছি যেতে পারেনি এই ছেলেটার, যতটা কাছাকাছি গেলে মনের কথাগুলো একবারে লুকিয়ে না রেখে খোলাখুলি বিনিময় করা যায়। অথচ তার আলাদিন তাকে আরও একবার পরিপূর্ণভাবে হতবাক করে দিল। আগের তুলনায় শান্ত হয়ে বলল, আমাকে একটু সময় দিন, একটুখানি গুছিয়ে নেই। আমি আপনাকে নিজ থেকে সব বলবো। ব্যাস, আর
পারা যায় না। এত কিছুর পর আর ফিরিয়ে দেওয়া মানায় না। ইরামের বুকের ভেতরটা দরফর করে উঠল। মনে হলো যেন শ্বাস আটকে যাবে তার। সাইবান বলে গেল, আর থ্যাঙ্কস। আমার মতন মহাবুকামি না করে আপনি সরাসরি আমার কাছে এসেই জানতে চেয়েছেন। আমি দাম্পত্য জীবনে এখনও কাঁচা। হালটা আপনাকে শক্ত করেই হাতে ধরতে হবে। সহসা উল্টো ঘুরে দাঁড়ালো ইরাম। দুর্বোধ্য হৃদয় চেপে দুহাত তুলে সাইবানের মুখটা চেপে ধরল। তোমাকে কি কোনো বাহানাতেই আটকানো যাবে না? মৃদু হাসলো সাইবান। ইরামের হাতে বিড়াল সারানোর মতো নিজের মুখ ঘষতে ঘষতে বলল, তালা আটকায় চাবিতে, মাছ আটকায় বড়শিতে, আর আমি আটকাই আপনাতে। ঝুঁকে এলো সে। স্তব্ধ অর্ধাঙ্গিনীর সন্নিকটে তেমে প্রাণবনে তার ব্রুজুরের বাজ। চেহারার লালিমা এবং টুটির কাঁপুনি খেয়াল করলো। বৃদ্ধা আঙ্গুলে শুয়ে দিল সেই টুট। ইরাম শিউরে উঠল। পরক্ষণে ফিসফিসিয়ে বলল, পরে যেন বলো না আমি তোমার সাবধান করিনি। আপনি তো আমার জন্য গোটা একটা বিপদ সংকেত। আসতে যেতে সাবধানতা বাসে, তবুও যাই বারবার পিছলে। নরম টুটের উপর নিজের টুট বসিয়ে দিল সাইবান, প্রথমটায় আলতোভাবে। ইরামের সমস্ত শরীর কাঁপল। হাত দুখানা ঠেলে দূরে সরাতে চাইল এই প্রণয়কে, অথচ আজ তা পারা গেল না। নবসূচনা গ্রাস করলো তাকে। নতুন প্রত্যাশা, আশা, ভরসা এবং স্বপ্নের উদয় ইরামকে আরও নির্বিকার থাকতে দিল না। সারা দিল সে। সাইবান তাতে সেকেন্ড খানেকের জন্য জমে গেল। বুঝি এমন নিগুড় উৎসাহ আশা করেনি। ঠিক পর মুহূর্তে সব দ্বিধাযন্ত্র ভেঙে চুরমার হয়ে গেল। দুহাতে ইরামকে কাছে টেনে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলল সাইবান। অর্ধাঙ্গিনীকে তার শক্তপোক্ত শরীরের বার স্পষ্ট টের পেল, সঙ্গে তীব্র আবেগের উদ্গীরণ। ইরামের চোখ জোড়া বুঝে গেল। সে শুধু অনুভব করে গেল তার টুটের মাঝে সাইবানের টুটের আগ্রাসী বিচরণ। এক হাতে তার চুল আঁকড়ে ধরল স্বামী, কোমরে আঙ্গুল চেপে ঠেলে দিল রেলিংয়ের উপর। সিমেন্টের তামে পিঠ টেকল ইরামের। না চাইতো সামান্য গুঙ্গি উঠল সে, আই ওয়ান্ট ইউ মাই প্রেশিয়াস। বাড়ি নিঃশ্বাস ফেলতে ফেলতে টুটের বিপরীত ফিসফিস করল সাইবান। তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন লালিমায় রক্তিম আভা ধারণ করেছে। কপালের চুল এলোমেলো হয়ে পড়েছে। বু পিয়ার্সিং অসহনীয় সংকেতের মতন চিকচিক করছে। আর ওই চোখ জুড়ে জনমের মোহ। ইরাম বিমুগ্ধ চেয়ে দেখল। সাইবান তার নাকের ডগায় চুমু খেয়ে আবারও বলল, এত আদর আর বুকে রাখা যায় না। আজ আমার আদরণী হয়ে যান না। ইরাম মৌখিক কোনো উত্তর করল না। দুহাত বাড়িয়ে স্বামীকে কাছে টেনে প্রথমে তার কপালে চুমু দিল, অতঃপর পুনরায় সেই টুটের বাজে নিজের টুট ডুবিয়ে দিল। সাইবানের আঙ্গুলে তার চুলের মাঝে চলে গেল, আঁকড়ে ধরল যেন সমস্ত অস্তিত্বকে। ইরাম নিজেকে বিলিয়ে দেওয়ার সাহস করলো। চোখ বুঝে ফেলতে মনে হলো যেন অসংখ্য হাত তাকে চারিপাশ থেকে জাপটে ধরতে চাইছে। হাজারো স্মৃতি ভাসল মানসপটে। অন্ধকার গড়, চিৎকার, শরীর দাগ, রক্ত, উন্মাদ করা হাসি, বিকৃতি, উদযাপন। শরীর কাঁপল সেই দুঃসহ স্মৃতির তাড়না। তবে আজ নিজেকে সরিয়ে নিল না সে। নিবেদন করলো এই বেপরোয়া ঘূর্ণিঝড়ের সামনে। পরিণতি কী হবে জানেন নাই তার। ইরামের শরীরটাকে শূন্য তুলে ফেলল সাইবান, যেন পুতুল মাত্র। হনকহন করে হেঁটে বারান্দা থেকে চলে এলো রুমের ভেতর। বিছানার একপাশে সযত্নে শুইয়ে রাখলো। ইরামের উঠে বসার সুযোগটুকু পেল না। এর আগেই সাইবানের বাড়ির শরীর চেপে এলো তার উপর। হাত দুটো চেপে ফেললো ম্যাট্রেসে। অর্ধাঙ্গিনী টুটে পেরিয়ে চিবুক কালের দতি শুয়ে গেল তার অদর জোড়া। নেমে এলো আরও নিচে, গলা আর কাদের সংযোগে। ঠিক যেখানেই উন্মত্ত হয়েছে ইরামের পালস, সেখানে একটা কামড় বসিয়ে দিল সাইবান। আলাদিন। রমণীর মনে হলো তার দর থেকে আত্মা বোধহয় বেরিয়ে গেল। নামটা অজান্তেই মুখ ফসকে বেরিয়ে এলো আবেদন নিয়ে। হাসলো সাইবান, আবেশিত গলায় বলল, হে আপনার আলাদিন। ইরামের গলায় মুখ গুজে দিল সে। তার মাতাল করা সোয়া কম্পিত হতে লাগলো রমণীর সর্বাঙ্গ। প্রাণভরে অনুভব করলো সাইবান নিজের শরীরের বাড়ির নিচে অর্ধাঙ্গিনীর প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি দ্রুত নিঃশ্বাস। দারুণ মুগ্ধতা গ্রাস করলো তাকে। আপনি ইরামের পিঠের নিচে হাত চলে গেল তার। জামার বোতামগুলো খুলতে লাগলো সময় নিয়ে, একটা একটা করে। উন্মুক্ত হওয়া কাঁধে শুয়ে দিল নিজের টুথ। যত গভীরভাবে সম্ভব, যতবার পারা যায়। বাদ দেওয়া যাবে না এক ইঞ্চু ত্বক। ইরাম বাম কাঁধ রেখে উঠল তার আদর ছিন্ন। অসীম তৃপ্তি হলো এই দখলদারিত্বে। পিঠের মাঝে হাত বুলিয়ে ইরামের কানের লতিতে কামড় বসাতেই হঠাৎ জমে গেল উভয়ই। গুড় থেকে বেরিয়েছে এমন দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। টকটকে লাল হয়ে উঠা মুখে চেয়ে রইল ইরাম স্বামীর মুখপানে। পরপরই মাথা কাত করে দেখলো পাশে। পিছনে আরেকটু দূরে শুয়ে হাত পা আছড়ে কাটছে ইজান। এক মুহূর্তের জন্য তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দুজনের। ভীষণ লজ্জাবোধ হলো ইরামের। সাইবান বুকে হাত টেকে
ঠেলল। সড়ক চুপু কাঁদছে, অথচ এক চুলো সরল না সাইবার। মাথা কাত করে তাকে তাকলো ইজানের ছটফট করাতে থাকা শরীরের দিকে। তার চেহারা কেমন যেন শক্ত হয়ে গেছে, প্রচুরের মাঝে তীব্র টান টান বাজ, কপালের পাশে শিরা উপরে শিরা জেগে উঠেছে, গলার দিকটা দমনে স্পষ্ট দপাদপ করছে। কাছাকাছি থাকা শরীরের হঠাৎ বেড়ে যাওয়া উত্তাপটাও ইরাম স্পষ্ট টের পাচ্ছে। স্ত্রীকে বিদ্যুৎ দিলে যেমন ধীরে ধীরে গরম হয়ে ওঠে, সাইবানও তেমন গরম হয়ে যাচ্ছে। আর একটু হলে বাষ্পীয় ইঞ্জিনের মতো তার মাথা থেকে ধোঁয়া বেরোনো শুরু করতে পারে। ইরাম উঠতে চাইলে এবার খানিকটা জোরেই ধাক্কা দিল আলাদিন। দপ করে তার কাঁধের মাথা গুঁজে ফেলল সাইবান। ছেলেটার শরীর কাঁপতে শুরু করেছে। দু হাতের আঙ্গুল বিছানার চাদর এত শক্তিতে আঁকড়ে ধরেছে যে আঙ্গুলগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ইরাম ফিসফিসিয়ে শুনতে পেল নিজের কানে, তামান্না বাটিয়া, তামান্না বাটিয়া। দূরো জাউরার বাচ্চাটা। তামান্নাও আর কাজের না। এক লাফে ইরামের উপর থেকে উঠে পড়ল সাইবান। দুপদাপ পা ফেলে হনহনিয়ে এগিয়ে গিয়ে এক হাতে খাবলা দেওয়ার মতো করে ইজানকে তুলে ফেলল। ইজানের কান্না থেমে গেল হঠাৎ করে। অস্ত্র সজল চোখে সে ডেপ ডেপ করে চেয়ে রইল পিতার দিকে, যেন নিজেও অবাক হয়েছে। ইরাম হতবিহব্বল চেহারা দেখল। সে নিশ্চিতভাবে জানে ইজান কথা বলতে পারলে বলতো, এটা কোন ধরনের বেয়াদবি আব্বু? তার মুখ থেকে বেরোলো গুই। তোর গুইয়ের পুটলার বাইন্দা পিসা দিয়া এক্সের অসাইতে পারতাম। সাইবানের মুখ থেকে বরিশালে বাসা বেরিয়ে গেছে। ইরাম ফেলফেল করে শুধু দেখা যাচ্ছে কাণ্ড। ইজানও কম যায় না। কত বড় সাহস, বাপে ওনাকে গালি দে। সেও ছোট্ট পা তুলে বুক বরাবর লাতি হাঁকিয়ে খেকিয়ে উঠল। আগা গু আউক্কা পাক্কা মারমু এইখানে, ফ্ল্যাশ হবি যাইয়া লেট্রিনে। সত্যি সত্যি ছুড়ে দেওয়ার ভঙ্গি করলো সাইবান। তার বাহুতে সাপের মতন হাত পা জড়িয়ে আঁকড়ে ধরে ফেলল ইজান। নিজের শক্ত মারি এক ভয়ানক কামড় বসে দিয়ে বিদ্যা আঙ্গুলে সুটফুটার মতো একটা ব্যথা পেল। সাইবান জাটকা দিয়ে উঠল। বারসম হারিয়ে বিছানা বসে পড়ল সে। ইজান তার হাত থেকে নেমে গড়িয়ে গেল ম্যাট্রেসের উপর। কার্যসিদ্ধি হাসিল হয়েছে। বিজয়ী ভঙ্গিতে মাথা তুলল সে। তাড়াতাড়ি দেখা গেল নিচের মাড়ির উপর সাদা সাদা সুচারু কিছু একটা একেবারে জলজল করছে, কুদালের খুচানি। গর্জে উঠল সাইবান। ইরাম যেন সম্বিত ফিরে পেয়েছে এতক্ষণে। দ্রুত ইজানকে বুকে টেনে নিয়ে সে দেখি আমার কচুপুর দাঁত উঠেছে। একটি আঙ্গুলটিকে সতর্পণে পরীক্ষা করলো ইরাম। কিছুদিন থেকে সে বুঝতে পারছিল জায়গাটা শক্ত ছিল, দাঁত উঠবে শীঘ্রই। আজ সকালেও মুখ পরিষ্কার করার সময় চুড়া চারু লেগেছে, তবে তখনও দাঁত ভালোভাবে বেরোয়নি। এখন স্পষ্ট দেখা যাচ্ছে, ছোট্ট একটুখানি। ইরামের মাঝে ইজান একবারে গলে গেল। মাতৃ হৃদয় আনন্দে নেচে উঠল। জড়িয়ে দড়িয়ে অসংখ্য চুমু করলে সে ছেলেকে। আমার আব্বু, আমার সোনাটা কত বড় হয়ে গেছে, আমার কচুপুটা। দাঁত উঠেছে তোমার, হে কত সাহসী আমার আব্বুটা। মা মা কিলকিল গলায় হাসলো ইজান। মায়ের আদরে উত্তেজিত হয়ে পড়ল। আগুই শাহেন শাহে ছেঁড়া গুল্লা পুটলায় কিভরিয়াদের গুয়ের সমান হয়ে গেছে। ওকে 13 চামচ গু খাইয়ে পুকুর গু মাথায় তুলে দেওয়া হোক, শালা পাঙ্গাসের বাচ্চা। লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়লো সাইবান। ইরামের বুকে লেপটে থাকা ইজানের দিকে আঙ্গুল তুলে হুক্কার দিল। খা তুই খা, জুলার খাউনটা খা। উল্টো করে হন করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল সাইবান। যাওয়ার সময় দরজাটা এত জোরে লাগিয়ে দিল যে টাস করে শব্দে চারপাশ কেঁপে উঠল। প্রথমটা স্তব্ধ হয়ে রইল ইরাম এবং ইজান দুজনেই। পরক্ষণে একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। ছেলের কপালে কপাল ঘষতে ঘষতে ইরাম বলল, আব্বু তোর চেতে গেছে রে কুচুপু আবাগুই। বহুদিন বাদে প্রাণ খুলে হাসল ইরাম। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল ইরাম। বলা বাহুল্য সাইবান সত্যি গত রাতে আর রুমে আসেনি। ব্যাপারটা কি হলো, এতই রাগ? সে রাগের কথা মনে আসলেও ইরামের হাসি পাচ্ছে এখন। তাই ঘুম ভাঙতেই সে উঠে ফ্রেশ হয়ে নিল। ইজান মহারাজ রাতে দরবারে শেষ করে এখন নিদ্রা বিশ্রামে আছেন। তাকে শুইয়ে রেডি হয়ে ইরাম নিচে নেমে এলো। কাঠের সিঁড়িতে ক্যাচক্যাচ শব্দ হলো। সাইবান অভিমানীটাকে এখন না আবার তুষামত করে ম্যানেজ করতে হয়। নিচে নামতে বেশ কিছু খাবারের সুগ্রাণ নাকে গেল ইরামের। সামনের দৃশ্য দেখে তার পদক্ষেপ সিঁড়ির মাঝেই থেমে গেল। বিস্মিত নয়ন মেলে দেখল সে নিচের বসার ঘরটা মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। পুরাতন দিনের বিয়ে বাড়ি যেমন রঙিন কাগজ ত্রিভুজের মতন কেটে কেটে ঝুলানো হতো তেমন ঝুলানো হয়েছে। কয়েকজন কর্মী নিরস পরিশ্রম করে যাচ্ছে এখনও। টি টেবিলের সামনে মেঝেতে বসে অনুরাগ রঙিন কাগজ কেটে কেটে দিচ্ছে সে। পাশে সুগন্ধা বসে বসে জালর বানাচ্ছে। মিসির সোফায় বসে বেলুন ফুলিয়ে রাখছে। হঠাৎ করে দেখলেই মনে হবে বুঝি 90 দশকের কোনো অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়েছে কেউ। ইরাম অবাক হয়ে সামনে গেল। অবশেষে চোখ গেল
তার ওই মানুষটার দিকে। সারা রাত কোথায় ছিল বুঝতে বাকি রইল না। দেয়ালের কাছে চেয়ারের উপরেই সাইবান আটা দিয়ে একটা পোস্টার টানাচ্ছে সে। সেই পোস্টারে লেখা আজ আপদের জন্মদিন, কিন্তু বরকত জয়ের বদলে ভুলে জ লিখে ফেলেছে। সেটা আবার নতুন করে লেখার প্রয়োজন বোধ করেনি। জ কেটে ওইখানে জন্ম বানানটা ঠিক করে লিখেছে আবার আজ আপদের জন্মদিন। সাইবান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্কার হাতে নিয়ে কি যেন দেখলো। হতবাক ইনাম খেয়াল করলো সেই লাইনটাও আবার কেটে কেটে সাইবান ওই কাটাকাটির মাঝখানে লিখলো আজ আপদকে জন্মদিন।